কি স্যার কোন সই শব্দ নাই, ব্যাপার কি? এই আপনাদের মোট স্টুডেন্ট কতজন? স্যার 54 জন স্যার। কেউ একজন বলেন তো প্রতিদিন ক্লাসে প্রেজেন্ট থাকে কতজন? স্যার 40 to 45 40 to 45। স্যার এভারেজ। আচ্ছা, ওয়েট, স্যার 35 থেকে 36। দেখতেছি। স্যার অনলাইনে নাকি স্যার অফলাইনে? অনলাইনে। না স্যার অনলাইনে তো স্যার কম থাকে। 35 থেকে স্যার 36 থাকে স্যার। এখন কতজন আছে? 24 জন। 24 জন, 30-32 জন থাকে আর কি। স্যার আসলে স্যার অনেকে অ্যাসাইনমেন্ট ব্যস্ত তো স্যার, অ্যাসাইনমেন্ট করতেছে এই কারণে। আর এই অ্যাসাইনমেন্ট করতেছে, অ্যাসাইনমেন্ট ছাড়াও যে ওই ল্যাবের যে ক্লাসগুলো নিলাম না, ওইখানেও তো ওই যে দেখেন আপনাদেরকে আমি প্রেজেন্টের একটা রিপোর্ট পাঠাইছি চ্যাট বক্সে। এখানে দেখেন কতজন, 30-32 জন মনে হয় আছে। জি স্যার, এরকমই থাকে, 30-32 এরকমই থাকে স্যার। এখন বাকিটা থাকে না কেন? অনেকে স্যার বাসায় চলে গেছিল আর কি, নেটের সমস্যার জন্য। বাসায় চলে গেছে, নেটের সমস্যা? বাংলাদেশের অবস্থা এতই খারাপ নাকি? ওরা কোন জায়গায় থাকে? অনেকে তো স্যার প্রত্যন্ত অঞ্চলেও থাকে স্যার, ওইদিকে প্রবলেম করে। তার মানে হচ্ছে আপনাদের 54 জনের মধ্যে 22 জন থাকে প্রত্যন্ত অঞ্চলে, আর 32 জন থাকেন হচ্ছে আপনারা শহর অঞ্চলে। আজকে হচ্ছে কি, আমার কাছে ওই কলমটা নাই। ওই যে ওই দিন যে আমি লেখালেখি করছি না, ওই ইয়াটা পেডটা আরেকজন নিচ্ছে, মানে ওইটা আরেকজনের, আমি ধারে এনে আপনাদের ক্লাস নিচ্ছিলাম তো, ওনার রুমে আটকা পড়ে গেছে, ম্যানেজ করতে পারি নাই। এই জন্য আজকে ক্লাসটা আপনাদের কাছে কতটা ইন্টারেক্টিভ হবে বুঝতেছি না। বাই দ্য ওয়ে, আমি কি শুরু করব? জি স্যার, শুরু করে দেন। আচ্ছা, আপনারা কেউ একজন বলেন তো আগের দিন কতটুকু পর্যন্ত পড়ছিলাম? হ্যাঁ, এক্সাম্পল 3.9। এখন আমাদের নেক্সট টপিক আসতেছে হচ্ছে ফ্লো মেজারমেন্ট। ফ্লো মেজারমেন্ট মানে ফ্লোটা পরিমাপ করা। এই যে ফ্লো মেজারমেন্ট। এখন ফ্লো মেজারমেন্টের জন্য আমরা কি কি ধরনের কন্ট্রোল সেকশন ইউজ করি? নরমালি ওয়্যার ইউজ করা হয়, ঠিক আছে, ওয়্যার ইউজ করা হয়। তারপরে আপনার আছে ভেঞ্চুরি মিটার ইউজ করা হয়, বা ভেঞ্চুরি ফ্লুম আমরা ল্যাবে করছিলাম, তাই না? ভেঞ্চুরি ফ্লুম। ভেঞ্চুরি ফ্লুম ইউজ করি, ওয়্যার ইউজ করি। তারপরে আপনার ইউজ করা হয় হচ্ছে পার্শাল ফ্লুম, PARSHAL। পার্শাল ফ্লুম নামে একটা আছে, এটা হচ্ছে ভেঞ্চুরি ফ্লুম যেটা, সেটার একটু আপডেট ভার্সন পার্শাল ফ্লুম, বুঝতে পারছেন? পার্শাল ফ্লুম ইউজ করা হয়। আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সানডিমাস ফ্লুম, ঠিক আছে? তো ওই ফ্লুম গুলা আপনারা একটু গুগলে সার্চ করে দেখে নিবেন যে ফ্লো মেজারমেন্টের জন্য কি কি ধরনের ডিভাইস গুলো ইউজ করা হয়, বা ফ্লুম গুলা ইউজ করা হয়, কোন ফ্লুম গুলার বৈশিষ্ট্য কিরকম, এটি একটু আপনারা গুগলে একটু দেখে নিয়েন। আর এখন প্রথম যেটা আসতেছে আমাদের এখানে, ব্রডকাস্টেড ওয়্যার। এই যে বললাম না যে ডিভাইসের মধ্যে একটা আছে ওয়্যার, ওয়্যারের মধ্যে প্রথমটাই আসতেছে হচ্ছে ব্রডকাস্টেড ওয়্যার। তো ব্রডকাস্টেড ওয়্যার জিনিসটা দেখতে কিরকম? এই যে এরকম, ধরেন এটা হচ্ছে আপনার একটা চ্যানেলের বেড, চ্যানেলের বেডের কোনো এক জায়গার মধ্যে তার বেড লেভেলটা বাড়ায় দেওয়ার জন্য আপনি এরকম একটা রেক্টেঙ্গুলার সেকশন ব্যবহার করছেন। তখন আপনার বেড লেভেল আগে ছিল এইচডব্লিউ, এখন আরো বাইরে গিয়ে কত হয়েছে, এখানে এইচডব্লিউ পরিমাণ বেড লেভেল বাড়ছে। আগে বেড লেভেল ছিল এই জায়গাতে, এখন আপনি এইচডব্লিউ পরিমাণ বেড লেভেল বাড়ায় দিচ্ছেন। বাড়ায় দেওয়াতে দেখেন
প্রায় দিতে কি হয়েছে, আপস্ট্রিমে ওয়াটারের ডেপথ হয়ে গেছে H1, আর মানে যেখানে ওয়্যার এস্টাবলিশ করছেন সেখানে ক্রিটিক্যাল কন্ডিশন তৈরি হয়েছে। কারণ এই যে ওয়্যার টয়ার এইগুলো যেগুলো বলতেছি এগুলো হচ্ছে আপনার কন্ট্রোল সেকশন, এবং আমরা জানি যে কন্ট্রোল সেকশনের কাজই হচ্ছে ওই জায়গাতে একটা ক্রিটিক্যাল ফ্লো তৈরি করা। তাহলে এইখানে যে ডেপথটা দেওয়া আছে সেই ডেপথটার নাম বলতেছে ক্রিটিক্যাল ডেপথ। ওকে, তো ওয়্যারটা দেখতে এটা হচ্ছে এর সাইড ভিউ, এটা কাইন্ড অফ টপ ভিউ বলা যায়। টপ ভিউ, এখানে ওয়্যারের উইডথের পরিমাণ দেওয়া আছে বি, এই যে ওয়্যারটা আছে, ধরেন ওয়্যারটা এইভাবে আছে, তো ওয়্যারের এইখানকার যে উইডথটা আছে সেই উইডথটা দেওয়া আছে হচ্ছে, এইখানকার সেকশনটা দেখলে বোঝা যায় ওয়্যারের উইডথ হচ্ছে, ওয়্যার বা চ্যানেল বা বটম যেটাই বলি সেটার উইডথই হচ্ছে আমাদের বি। এটা ভেঞ্চুরি ফ্লেমের উদাহরণ, আমি তো বলতেছি যে এই জায়গাটা এরকম কেন, এটা হচ্ছে ভেঞ্চুরি ফ্লেমের উদাহরণ, সরি। এটা হচ্ছে আমাদের ব্রডকাস্টেড ওয়্যারের উদাহরণ। এটা যদি আপনি এই পাশ থেকে দেখেন তাহলে আপনি কি দেখবেন, এই যে এইটুক পরিমাণ হাইট বাড়ছে, আর এটা হচ্ছে ওয়্যারের টপ সারফেস, মানে এই অংশটা। আপনারা কি বুঝতে পারছেন, এটা হচ্ছে আপনার ওয়্যার, আপনি হচ্ছেন এই সাইড থেকে দেখতেছেন। ওকে, আর ওয়্যারের উইডথের পরিমাণ দেওয়া আছে হচ্ছে ই। এখন আসলে ঘটনাটা কি হয়, ব্রডকাস্টেড ওয়্যার তো নরমালি আপনি একটা চ্যানেল দিয়ে পানি যাচ্ছে, তো হঠাৎ করে চ্যানেলের মাঝখানে যদি আপনি এরকম একটা ব্যারিয়ার দিয়ে দেন, একটা ওয়্যার তৈরি করে দেন, তাহলে কি হবে, এর আপস্ট্রিমে ওয়াটারের ডেপথের পরিমাণটা বেড়ে যাবে না, ওয়াটারের ডেপথের পরিমাণ বেড়ে যাবে। এই কথাটাই এখানে বলছে, দেখেন, if the channel bed is raised by amount of del z পরিমাণ যদি কোনো একটা চ্যানেলের বেডটাকে রাইজ করা হয়, এবং যেখানে ডেল জেড এর মান গ্রেটার দেন ডেল জেড সি, এই ডেল জেড সি এর মান কি ছিল মনে আছে, জেড সি ইকুয়ালস টু এ ওভার ডি সি, আর ডি ছিল সম্ভবত, আর যেটাকে আমরা বলতেছিলাম যে সেকশন ফ্যাক্টর নাকি কি জানি একটা নাম ছিল, আগে পড়ছিলাম সেকশন ফ্যাক্টর। এখন আপনি চ্যানেলের বেডটাকে এই পরিমাণ বাড়াইছেন যেটা হচ্ছে সেকশন ফ্যাক্টর থেকে বেশি হয়, তখন চ্যানেলের আপস্ট্রিমে পানিটা হচ্ছে কিছু পরিমাণ ফুলে যায়, এবং সে ওয়্যারের উপরে একটা ক্রিটিক্যাল ফ্লো তৈরি করে, এখান থেকে আমরা ফ্লোটা মেজার করতে পারি। সে ফ্লোটা মেজার করলে আমরা পাই কিউ ইকুয়ালস টু রুট ওভার জি বি এইচ সি রুট ওভার জি বি এইচ সি টু দি পাওয়ার হাফ। এই ইকুয়েশনটা কোত্থেকে আসলো, কারণ আমরা জানি যে রেক্টেঙ্গুলার সেকশনের জন্য ক্রিটিক্যাল ডেপথ সমান সমান কিউব রুট অফ আলফা, কি জানি ছিল, কিউব রুট অফ আলফা কিউ স্কয়ার ডিভাইডেড বাই জি বি স্কয়ার। এই ইকুয়েশনটাকে যদি আপনি সিম্পলিফাই করে কিউ স্কয়ারটাকে আলাদা করে আপনি এখান থেকে কিউব নির্ণয় করেন, তখন কিউ এর মানটা হবে আপনার এইটা। বুঝতে পারছি ভাইরা? তখন আপনার কিউ এর মান হবে রুট ওভার জি বি এইচ সি টু দি পাওয়ার 1.5, এটা আসলে 1.5 দেওয়া, 1.5। ওকে, তাহলে আবার রুট ওভার জি কে রুট করলে হয় হচ্ছে 3.13 পিএইচ এত সামথিং সামথিং। ওকে, তাহলে আমি এই ওয়্যারটার মধ্যে দিয়ে যে ডিসচার্জ আছে সেটা বের করতে পারতেছি। এখন আমরা করব কি, সমস্যা হচ্ছে এই ক্রিটিক্যাল ডেপথটা নির্ণয় করা, কারণ কন্ট্রোল সেকশনে ক্রিটিক্যাল নির্ণয় করা সবসময় টাফ। ক্রিটিক্যাল ডেপথ আসলে এটা বের করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো ক্রিটিক্যাল ডেপথ বের করার জন্য আমরা একটা কাজ করতে পারি, 1 নাম্বার এবং 2 নাম্বার সেকশনে বার্নৌলিস ইকুয়েশন অ্যাপ্লাই করব। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সেকশন 1 আর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সেকশন। দুই জায়গাতে আমরা হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন অ্যাপ্লাই করব, এবং বার্নৌলিস ইকুয়েশন অ্যাপ্লাই করার সময় প্রথমে ধরে নিচ্ছি যে এখানকার ভেলোসিটিটা নাই, এখানে কোনো ভেলোসিটি নাই, যদিও একটা ভেলোসিটি আছে।
ভেলোসিটি নাই। আর এইখানে একটা ভেলোসিটি আছে, এইখানকার যে ভেলোসিটি আছে এই ভেলোসিটিকে বলতেছি ভিসি বা ইউসিও বলা হয়, ঠিক আছে? মানে ক্রিটিক্যাল সেকশনের ভেলোসিটি ইউসি। এখন আপনার যদি আপনার ডেটাম লাইন হয়, এটাকে যদি আমরা ডেটাম লাইন ধরি, মানে ওই যে ওয়্যারের উপরে থেকে এটাকে যদি আমরা ডেটাম লাইন ধরি, এখান থেকে যদি আমি এনার্জি ইকুয়েশনটা এস্টাবলিশ করি, তা এইদিকে আমাদের তিনটা জিনিস থাকে, ডেটাম হেড, প্রেসার হেড, ভেলোসিটি হেড। ডেটাম হেড 0, আর বলতেছি এখানে ভেলোসিটি নাই, তাহলে ভেলোসিটি হেড এর মানও 0, তাহলে প্রেসার হেড এর মান থাকবে শুধুমাত্র h1 সমান সমান হবে, এখানে কি কি থাকবে, এখানে ভেলোসিটি হেড আছে, প্রেসার হেড আছে, কিন্তু ডেটাম হেড নেই, পটেনশিয়াল হেড নেই। তাহলে এখানে থাকবে হচ্ছে hc প্লাস uc স্কয়ার ডিভাইডেড বাই 2g। বুঝতে পারছি? ওকে, এই জিনিসটাই করা হয়েছে। দেখেন h1 ইকুয়াল টু hc প্লাস uc স্কয়ার ডিভাইডেড বাই 2g। এখন uc স্কয়ার ডিভাইডেড বাই 2g সমান সমান হচ্ছে dc বাই 2, আর রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য dc কে সমান hc লেখা যায়। dc কে কি লেখা যায়? hc। তাহলে dc বাই 2 সমান সমান hc বাই 2 লেখা যায়। তাহলে 1 প্লাস 1.5 মানে হচ্ছে 1.5 hc। তাহলে h1 এর মান হচ্ছে কত? 3/2 hc। এখান থেকে আমরা দেখতেছি যে hc এর মান কত হবে, সমাধান পাওয়া গেল hc সমান সমান হচ্ছে 2/3 h1। আপনারা কি একমত, সহমত? তাহলে আমাদের এখানে সুবিধাটা কি হলো? আমাদের এখানে সুবিধা হলো যে এখানে যে আমাদের hc টা নির্ণয় করা লাগতো, এই যে hc টা নির্ণয় করা লাগতো, এই hc টা এখন আমাদের লাগতেছে না। hc এর পরিবর্তে আমরা কি বসাইতে পারতেছি? h1। hc এর পরিবর্তে আমি এখানে বসাই দিব 2/3 h1। তাহলে ক্রিটিক্যাল ডেপথ নির্ণয় করাটা খুবই কঠিন, বাট h1 নির্ণয় করাটা খুবই সহজ। h1 নির্ণয় করা খুবই সহজ। ওকে, আচ্ছা, এখন এই 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 এটা যখন করলাম তখন আমাদের ইকুয়েশন, হ্যাঁ 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 অবশ্যই আসবে। আপনার ইকুয়েশনটা কি আসবে? q সমান সমান 2/3 হোল টু দি পাওয়ার 1.5 b রুট ওভার g h1, আগে ছিল hc, এখন h1 হয়ে গেছে। কারণ কি, hc এর পরিবর্তে আমি বসাইছি 2/3 h1, এটার উপরে হোল টু দি পাওয়ার 1.5 আছে। তাহলে একবার 2/3 এর উপরে হোল টু দি পাওয়ার 1.5 গেল, আর একবার h1 এর উপরে 1 টু দি পাওয়ার 5 গেল। আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 1.705 bh1 or 1.5। ঠিক আছে? আর যদি ধরে নেই যে আমার এক নাম্বার সেকশনেও একটা আছে, হ্যাঁ, আমি যদি এক নাম্বার সেকশনের ভেলোসিটিটাকে কাউন্ট করি, বা যেটা আমি যদি E1 কাউন্ট করি, তাহলে আমার এক নাম্বার সেকশনের জন্য একটা ভেলোসিটি হেডও আসবে, h1 প্লাস E1 স্কয়ার ডিভাইডেড বাই 2g সমান সমান hc প্লাস uc স্কয়ার ডিভাইডেড বাই 2g। তো সেখান থেকে আসলে আমার h1 এর মানটা আসবে কি, দেখেন এখানে হচ্ছে h1, তাহলে আমাদের h1 এর মান আসবে হচ্ছে 2/3 হোল টু দি পাওয়ার h1, মানে hc এর মান আর কি, এটা হচ্ছে hc, h1 প্লাস u1 স্কয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে আপনি এই যে ইকুয়েশনটা, এইটার মানটা কোথায় বসাবেন? এইখানে যদি বসান তাহলে আপনার ইকুয়েশনটা দেখতে হবে এইরকম। জাস্ট কি হয়েছে, আমার আগে h1 এই অংশটুকু ছিল না, এখন নতুন করে এই অংশটা অ্যাড হয়েছে। আপনি ইকুয়েশনটাকে যদি একটু কম্পেয়ার করেন, এই যে এই ইকুয়েশনটার সাথে এই ইকুয়েশনটা একটু কম্পেয়ার করে দেখেন কি পার্থক্য কি। 1.705 b 1.705 b,
এখানে শুধু h1, এখানে h1 এর সাথে e1 স্কয়ার ডিভাইডেড বাই 2g এড হয়েছে। কারণ কি? কারণ আমি 1 নাম্বার সেকশনের যে ভেলোসিটি e1 আছে সেটাকে আমি কাউন্ট করছি, কাউন্টেড। ওকে, বুঝতে পারছি কি? স্যার কখন কাউন্ট করব আর কখন করব না? আচ্ছা আমি বলি, আপনি যদি কাউন্ট না করেন তাহলে আপনি অ্যাকচুয়াল ভ্যালুটা পাবেন না, প্রিসাইজ ভ্যালু পাবেন। আর আপনি যদি কাউন্ট করেন তাহলে আপনি প্রিসাইজ ভ্যালু পাবেন। কখন করবেন কখন করবেন না এটার কোনো আসলে ডেফিনেশন দেওয়া নাই। তাহলে তবে বেশিরভাগ সময় যে কাউন্ট করব। এখন আমি বলি, আপনি প্রথমে আসলে দেখেন, আমরা একটা চ্যানেল সেকশনের কিউ এর মান কত হবে এটা যদি আমরা একটা বের করতে চাই, তখন এটা ট্রায়াল এন্ড এরর মেথডে করব, এবং সেখানে আমাকে একটা কিউ একটা এজিউম করে নিতে হবে। এখন ধরেন আপনি যেই অ্যাজিউমটা করলেন সেই অ্যাজিউমটা হচ্ছে আসলে অ্যাকচুয়াল ভ্যালু থেকে অনেক বেশি বা অনেক কম, ঠিক আছে? বললাম যে আপনি অ্যাজিউম যেটা করছেন আপনি একটা রং অ্যাজিউম করছেন, রং অ্যাজাম্পশন ছিল। তাহলে আমি যেন অ্যাজিউমটা কাছাকাছি নিতে পারি, এই জন্য আমি প্রথমে একটা কিউ বাইর করব, এখানে ই1টা নিব না। কারণ হচ্ছে কি, দেখেন প্রথমে আমি একটা কিউ বের করে ফেলতে পারবো জাস্ট h1 এর সাহায্যে, একটা কিউ বের করে ফেলবো। তারপরে আমি প্রিসাইজ কিউ বের করব বা অ্যাকচুয়াল কিউ বের করব। অ্যাকচুয়াল কিউ বের করব কিভাবে করব দেখাই, আপনার প্রশ্নের উত্তর এখানে আছে, এই ম্যাথে আছে। দেখেন এই ম্যাথে প্রথমে একটা কিউ বের করছে, কিউ এর মান আসছে হচ্ছে 2.440। তারপরে 2.440 কে আমি ইনিশিয়ালি অ্যাজুম করে নিছি 2.440, কিন্তু আমি যদি এটা না বের করতাম, আপনি তো 2.4 না ধরে আপনি তো 10ও ধরতে পারতেন না? জি স্যার। হ্যাঁ, কিন্তু আপনি ই1টাকে বাদ দিয়ে যখন আপনি কিউটা বের করলেন, তখন আপনি একটা আনুমানিক একটা কিউ পেয়ে গেলেন। দেখেন আপনি ই1টা কাউন্ট না করলে আপনার অসুবিধাটা কি হচ্ছে, বা কাউন্ট করলে কি হয় না করলে কি হয়। আপনি যদি ই1 কাউন্ট করেন, তাহলে আপনার ডিসচার্জের পরিমাণটা আসবে বেশি। দেখেন এখানে ই1টা আপনি কাউন্ট করেন নাই, এই ইকুয়েশনটাতে আপনি ই1 কাউন্ট করেন নাই, আর এই ইকুয়েশনটাতে ই1 কাউন্ট করছেন। তাহলে ই1 কাউন্ট করাতে দেখতেছি কিউ এর সাথে ইউটা উপরের দিকে আছে, মানে কি সমান্তরাল আছে, বা এটা কি জানি কি বলে, প্রপোর্শনাল, সমানুপাতিক। সমানুপাতিক, প্রপোর্শনাল আছে। তার মানে আপনি ই1 কাউন্ট করলে ডিসচার্জ কি পাবেন? বেশি পাবো। ইয়েস। আর ই1 যদি আপনি কাউন্ট না করেন তাহলে ডিসচার্জ আসলে অ্যাকচুয়াল ডিসচার্জ থেকে কিছুটা কম পাবেন নাকি? বুঝছি। জি স্যার। কিন্তু আপনার অ্যাজাম্পশন করতে সুবিধা হবে যে আপনি বুঝতে পারতেছেন আমার ডিসচার্জ এখন 2.4 এর থেকে একটু বেশি। একটু বেশি হবে। কিন্তু আপনি যদি ওই এই কিউ1টা নির্ণয় না করে নেন, তাহলে আপনি যে কিউটা ধরবেন এই কিউটা দেখা যাবে কি অ্যাকচুয়াল থেকে অনেক বেশি ফ্লাকচুয়েট করবে। বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমরা একটা ম্যাথটা দেখি, ম্যাথটা গুরুত্বপূর্ণ আছে, সহজ আছে। ম্যাথ বলতেছে a broadcasted wire is built with a rectangular channel of width 2 মিটার। তাহলে রেক্টেঙ্গুলার চ্যানেলের উইথ বি সমান সমান কত দেওয়া? 2 মিটার। The height of the wire crest above the channel bed is 1.20 মিটার। মানে ওয়্যারের ক্রেস্ট বা মাথার হচ্ছে চ্যানেলের বেড থেকে 1.20, মানে এইটুকু আপনার 1.20 বলে দেওয়া, 1.20 বা HW সমান সমান দেওয়া হচ্ছে 1.20। তারপরে বলে দিছে and the head over the wire is 0.80 মিটার, মানে ওয়্যারের উপরে যে হেডটা আছে সেটার মান বলে দিছে 0.80 মিটার। ক্যালকুলেট দ্য ডিসচার্জের পরিমাণ বের করতে বলছে। এইটা h1টা এইটা দেওয়া, h1 সমান সমান হচ্ছে 0.8, hc না, hc হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ, ক্রিটিক্যাল ডেপথ দেওয়া নাই আমাদের কাছে, ক্রিটিক্যাল ডেপথ দেওয়া নেই। এখন দেখেন তাহলে কি পেলাম, রেক্টেঙ্গুলার চ্যানেলের পেলাম 2 মিটার এই দেওয়া। ক্ষেত্রে তো H1 আর Hc সমান দেখা যায় না নাকি? কি এখানে হ্যাঁ। কি না আপনার সমান না, না না সমান না। h1 কখনোই hc সমান হবে না। কেন সমান না। হবে না বলেন তো? আচ্ছা
পানিটা কেন এখানে এসে এই সমান সমান এইভাবে না গিয়া এখানে এসে ডেপটা কমায় দিছে, দিয়া পরে পানিটা এইভাবে গেছে কেন? কেন গেছে বলতে পারেন? না স্যার। আচ্ছা দেখেন, প্রথম কথা হচ্ছে এইখানে তো একটা বাঁধ আছে নাকি, জি স্যার। তাহলে পানিটা এখানে ফুলছে, ইটস ওকে, পানিটা একটু পুল তৈরি হয়েছে। বাট এইদিকে তো কোনো বাঁধ নাই। যদি এই বাঁধটা না থাকতো তাহলে পানির হাইট থাকতো একটু, সাপোজ। এখন বাঁধ থাকার কারণে আসলে অতিরিক্ত পরিমাণ ফুলছে, কিন্তু এদিকে যখন বাঁধ নাই তখন কিন্তু পানি আবার লেভেলে যাচ্ছে নাকি, ঠিক না? জি স্যার। পানি লেভেলে যাচ্ছে, তো পানির তো এখানে হাইট চেঞ্জ হচ্ছে। এখন যদি পানির হাইট চেঞ্জ হয় তাহলে তার ভেলোসিটিও চেঞ্জ হবে। তাহলে নিশ্চয়ই E1 আর এখানে আছে ইউসি, ইউসি অবশ্যই E1 থেকে কি আছে, বেশি আছে, কারণ এখানে আবার একটা একটা কি বলবো গ্র্যাভিটি ফোর্সও কাজ করতেছে, ফলে এখানে পানির গতিটা বেড়ে গেছে, জি স্যার। ঠিক আছে? ফলে এখানে দেখা গেছে কি ডেপটা কমে গেছে। এই ম্যাথগুলো আমরা আগেও দেখছি, ওই যে এখানে কন্ট্রাকশন হয়, এই যে দেখেন এসব জায়গাতে কন্ট্রাকশন হয়। আচ্ছা, তো 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 ম্যাথে আসি। H1 এর মান দেওয়া 0.80, তাহলে এ এর মান কত হবে? ক্রস সেকশনাল এরিয়া এ হচ্ছে, ক্রস সেকশন এরিয়া কার, এই যে এইটার যে ক্রস সেকশনাল এরিয়া আছে এ হচ্ছে টি ইনটু হাইট, হাইট হচ্ছে HW এবং H1 এর সমান, B ইনটু HW প্লাস H1, তাহলে আপনার এরিয়া পাইলেন 4 মিটার স্কয়ার। ইনিশিয়ালি নেগলেক্ট দ্য ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, মানে আপস্ট্রিমের ভেলোসিটিটা আমরা নেগলেক্ট করে নিলাম, সেখান থেকে আমরা কিউ পাইলাম 1.705 b H1 টু দি পাওয়ার 1.5, তাহলে আপনি 1.705 দিলেন, বি এর মান 2 দিলেন, এইচ এর মান 0.81 দিলেন, 1.5 বসালেন, 2.44 মিটার কিউব পার সেকেন্ড। A more accurate discharge can be obtained by using equation 3.31. 3.31 ইকুয়েশনটা হচ্ছে এইটা, মানে যেখানে আপনি আপস্ট্রিমের ভেলোসিটিটা কাউন্টে নেবেন, কাউন্টে নেই তাহলে অ্যাজিউম কিউ a1 e1, আমার এই ইকুয়েশনের মধ্যে কি কি লাগবে দেখেন, e1 লাগবে, 2g লাগবে, তাহলে কিউটা অ্যাজিউম করে নিলাম, আর a1 ক্রস সেকশনাল এরিয়া 4 সবগুলোর জন্যই, তাহলে ইউ কিভাবে পাবো, কিউ কিউ ইজ কে ইকুয়াল টু এবি এইউ। কিউ ডিভাইডেড বাই a1 সমান সমান কি E1, মানে আপনি 2.44 কে যদি 4 দিয়ে ভাগ দেন তাহলে কি পাবেন 0.61, তাহলে E1 স্কয়ার ডিভাইডেড বাই 2g আপনি পেয়ে যাবেন, তাহলে H1 প্লাস E1 ডিভাইডেড বাই 2g পেয়ে যাবেন, যেখানে H1 এর মান হচ্ছে 0.8 পেয়ে গেলেন, তাহলে আপনি কিউ এ পেয়ে যাবেন, কারণ কিউ সমান সমান 0.705 b H1 প্লাস E1 স্কয়ার বাই 2g, আপনি একটা কিউ পাইলেন। কিউ এর মান আসলো হচ্ছে 2.527, আপনি এখন আবার এটাকে এখানে ব্যবহার করবেন 2.527, সেটাকে আবার 4 দিয়ে ভাগ দিবেন, তাহলে 0.6318 পাবেন, তারপরে এটা পাবেন, এটা এটা মান আসলে হচ্ছে 2.534। এখনো আমি 2.527 আর 2.534 একটা ডিফারেন্স আছে, আমি আবার 2.534 টা এখানে আনলাম, ব্যবহার করে ফাইনালি আবার পাইলাম 2.534, তার মানে আমি যেটা ইনিশিয়ালি নিছিলাম ফাইনালি আমি এটাই পাইছি, তার মানে আমাকে আর ক্যালকুলেট করতে হবে না। তাহলে আমার ডিসচার্জের পরিমাণ কত, অ্যাকচুয়াল ডিসচার্জের মান কিউ ইকুয়ালস টু এত। এই কারো কোনো প্রশ্ন আছে এটুক পর্যন্ত? কারো কোনো প্রশ্ন নাই? আমার কথা কি শুনতেছেন নাকি আপনারা অনলাইনে জি থেকে স্যার। বাসায় চলে গেছেন? জি শোনা স্যার। যাচ্ছে। তার কথা শোনা যেতেছে। জি স্যার শুনতে না, আমি ভাবলাম আবার অনলাইন, মানে অনেকে করে কি অনলাইনে থাকে, একে আবার মোবাইল রেখে দেখে টঙে চলে গেছে। আমরা আছি স্যার, আমরা টঙ্গে যাই না স্যার, আমরা আছি। আপনারা আছেন, আপনারা কি সবাই একসাথে আছেন নাকি? স্যার আর যে রুমে আছি স্যার। আপনারা কি স্যার, রুমে সবাই কয়জন যার যার থাকেন? রুমে।
এখন তো স্যার আর এইখান থেকে এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে গেল আমাদের। তো আমাদের পরবর্তী চ্যাপ্টার শুরু হচ্ছে ইউনিফর্ম ফ্লো। ঠিক আছে, দেখেন ইউনিফর্ম ফ্লো এর ইন্ট্রোডাকশনে কি বলতেছে, কেউ কি কিছু বললেন নাকি? স্যার বললাম আগামীকালকে তো স্যার পরীক্ষা আছে স্যার, এখন তো কিছু প্রস্তুতি নেওয়া দরকার। তা আমি যদি ক্লাস বন্ধ করে দিই আপনি কি সাথে সাথে পড়তে বসবেন? না স্যার, কিন্তু তাহলে আর এই তারপর কথা বলেন না, বুঝছেন? লেখালেখি করতে হবে স্যার, অনেক বাকি আছে তো। হ্যাঁ, আমি ক্লাস আর 2 ঘন্টা তো নিব না, হয়তো বা 15-20 মিনিট নিব, তাহলে তো তাড়াহুড়া করার কি আছে? বুঝছেন না, ক্লাসগুলো একটু নিতে দেন, বুঝছেন? না হলে আমিও বিপদে পড়বো, আপনারাও বিপদে পড়বেন। ক্লাস শেষে আপনাদের সুসংবাদও দিব, সমস্যা নাই, একটু অপেক্ষা করেন। তাহলে দেখেন ইউনিফর্ম ফ্লোটার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে এই চ্যাপ্টারটা আলোচনা করা হয়েছে। একটা ইউনিফর্ম ফ্লো তখনই হয় যখন ডিসচার্জ, মিন ভেলোসিটি এন্ড দ্য ডেপথ অফ ফ্লো রিমেইন কনস্ট্যান্ট অ্যালং দ্য লেন্থ অফ দ্য চ্যানেল। যেটাকে আমরা হচ্ছে ফ্লো এর ক্যারেক্টারিস্টিক্স বা ফ্লো এর ক্লাসিফিকেশন যখন পড়ছিলাম তখন দেখছিলাম যে ইউনিফর্ম ফ্লো হ্যাপেন্স when the discharge, the mean velocity and the depth of flow remain constant along the length of the channel, and this is the prime condition of uniform flow. And if we go to the second, then we found that the total energy line, the water surface and the channel bottom are parallel. কোথায় আছে জানি, দাঁড়ান দেখাই। একটা ফ্লুয়ের এটা হচ্ছে তার স্লোপ, হচ্ছে ওয়াটার সারফেস লাইন, এটা হচ্ছে তার এনার্জি লাইন। যদি আপনার ফ্লোটা ইউনিফর্ম হয় তাহলে এই তিনটা একটা আরেকটার কি থাকবে? প্যারালাল থাকবে, সমান্তরাল। সমান্তরাল থাকবে। যদিও এখানে সমান্তরাল দেওয়া নাই, মানে এখানে যে ফ্লোটার কথা বলে দেওয়া আছে, যে ফ্লোয়ের প্রোফাইলটা আঁকছে সেটা হয়তো বা ইউনিফর্ম না। সমান্তরাল হইলে এই হাইট সমান হইতো। এখন দেখেন এটা এবং এটার মধ্যে একটা পার্থক্য আছে, ঠিক আছে? তো এটা ইউনিফর্ম ফ্লো এর ফিগার না, কিন্তু আমরা একটা জিনিস দেখলাম যে প্রত্যেকটা ফ্লো এর যখন প্রোফাইল থাকে, প্রোফাইলের মধ্যে তার কি থাকে, হচ্ছে তার টোপ বা তার বেড লাইন, হচ্ছে তার সারফেস লাইন, আর এটা হচ্ছে তার এনার্জি লাইন। এই তিনটা জিনিস যদি প্যারালাল থাকে, একটা আরেকটা প্যারালাল থাকে, তাহলে সেটা হবে আমাদের ইউনিফর্ম ফ্লো। ওকে 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 3 নম্বরে বলতেছে আর কি, আর কি কোনো কথা আছে নাকি? ইউনিফর্ম ফ্লো, ওয়াটার ইজ নাইদার অ্যাক্সেলারেটেড অর রিটার্ডেড এট দ্য নেক্সট এক্সটার্নাল ফোর্স অর ওয়াটার। মানে বলতেছে ওয়াটারের অ্যাক্সেলারেশনও হয় না, আবার এটা অ্যাক্সেলারেশন কম হয় না, এই টাইপের কিছু কথাবার্তা। তাহলে ইউনিফর্ম ফ্লো আসলে বাস্তবে দেখা যায় না, বাট কখন ইউনিফর্ম ফ্লোটা আসলে হতে পারে? দ্য ফ্লো ইন এ লং স্ট্রেট প্রিজমেটিক চ্যানেল, এই কথাটা একটু খেয়াল রাখবেন। লং স্ট্রেট প্রিজমেটিক চ্যানেল, যদি একটা চ্যানেল লং হয় এবং সোজা হয় আন্ডার নরমাল কন্ডিশন, when normal conditionটা কি রকম? when there is no inflow or outflow or no transition or control structure, মানে আপনার ওই প্রিজমেটিক চ্যানেলে পানি ঢুকবেও না, চ্যানেল থেকে পানি বের হবে না, এবং ওই চ্যানেলের মাঝখানে আমি কোনো ধরনের কন্ট্রোল স্ট্রাকচার তৈরি করব না, লাইক স্লুইস গেট বা ওয়্যারস, ড্যাম, ভেঞ্চুরি মিটার, ওরিফিস মিটার, এই ধরনের কোনো কিছুই আমরা ওই জায়গাতে স্থাপন করব না। তাহলে ওইখানকার ফ্লোটা ইউনিফর্ম হতে পারে বা টেন্ডস টু বি ইউনিফর্ম। ইউনিফর্ম ফ্লো এর জন্য প্রিজমেটিক চ্যানেলটা কি রকম হতে হবে? লং এন্ড স্ট্রেট। কেন লং এন্ড স্ট্রেট থাকতে হবে সেটা পরে বলবো। প্রাইম কন্ডিশন হচ্ছে লং এন্ড স্ট্রেট থাকবে, এবং এটা একটা নরমাল কন্ডিশনে থাকবে। এন্ড নরমাল কন্ডিশনটা কি রকম? এটাতে কোনো পানি ইনফ্লো হবে না, ওই চ্যানেল থেকে আমি পানি আউটফ্লো হবে না, এবং ওই চ্যানেলের মাঝে আমরা কোনো ধরনের কন্ট্রোল স্ট্রাকচার তৈরি করব না, ঠিক আছে? তখন ওই প্রিজমেটিক চ্যানেলে ফ্লোটা ইউনিফর্ম হতে পারে। ওকে, আর আমরা তো এটাই জানি যে ইউনিফর্ম ফ্লো ইজ কনসিডার্ড টু বি স্টেডি অনলি, এবং স্টেডি ইউনিফর্ম ফ্লো আসলে প্র্যাকটিক্যালি পসিবল না। সিন্স আনস্টেডি ইউনিফর্ম ফ্লো ইজ নন প্র্যাকটিক্যালি পসিবল,
ট্রু ইউনিফর্ম ফ্লো ডাজ নট নরমালি অকার, এই কিছু কথাবার্তা বলছে, এটা আর বলতে জানার দরকার নাই। এখন ইউনিফর্ম ফ্লো এর ক্ষেত্রে আসলে আমাদের ঘটনাটা ঘটে। আমরা জানি আপনাকে দেখাই, তো ছবিটা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। এই ছবিটাতে দেখেন একটা চ্যানেলে যখন পানি প্রবাহিত হয়, দেখেন কিউ জিনিসটা দেওয়া আছে যে এই দিক বরাবর পানি যাচ্ছে। তো এই মাঝখানের অংশটাতে যে পানি থাকে, পানির ওয়াইটার মান থাকবে হচ্ছে এফ ডব্লু, যদি বলি ডব্লু, ডব্লুর দুইটা উপাংশ থাকে, একটা হচ্ছে এফ ডব্লু সাইন থিটা আর নিচ বরাবর কাজ করে হচ্ছে এফ ডব্লু কস থিটা। এবং আমরা জানি যে এফ ডব্লু সাইন থিটার কারণেই আমাদের কি হয়, ফ্লোটা সামনের দিকে আগায়। আর এই এফ ডব্লু সাইন থিটাকে কাউন্টারেক্ট করে হচ্ছে হেডের যে ফ্রিকশনাল ফোর্স আছে এফ এফ, সেটা, তাই না? তাই নয় কি? হ্যাঁ। এখন ইউনিফর্ম ফ্লো এর জন্য এই এফ ডব্লু সাইন থিটা এবং ফ্রিকশনাল ফোর্সের মান দুইটার মান সমান হবে। ওকে, তো আমাদের এখন ইকুয়েশনটাতে ফিরে যাই। হ্যাঁ, ইউনিফর্মের জন্য ইউনিফর্মের কন্ডিশনই হচ্ছে এটা, এই যে ডব্লু সাইন থিটা সমান সমান কি হবে, এফ এফ হবে। মানে ফ্রিকশন, মানে এই যে ধরেন এটা হচ্ছে চ্যানেল সেকশন, এখানে যদি ডব্লু পরিমাণ থাকে তাহলে ডব্লু সাইন থিটা যদি এই দিক বরাবর কাজ করে, ডব্লু সাইন থিটা, আর ফ্রিকশনাল ফোর্স কাজ করতেছে হচ্ছে তার দিক বরাবর এফ, এফ এফ এবং ডব্লু সাইন থিটা দুইটার মান কি হবে, সমান হবে। তখনই সেটা ইউনিফর্ম ফ্লো কন্ডিশনে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইউনিফর্ম ফ্লো কন্ডিশন। তো এইখান থেকে একটা জিনিস বলা যায় যে when uniform flow occurs in a channel, যখন একটা চ্যানেলে ইউনিফর্ম ফ্লো হয়, the component of the gravity force causing the flow, মানে এই ডব্লুটাই হচ্ছে আমার কি, গ্র্যাভিটি ফোর্স। তাহলে গ্র্যাভিটি ফোর্সের যে এটা হচ্ছে গ্র্যাভিটি ফোর্সের উপাংশ বা কম্পোনেন্ট অফ গ্র্যাভিটি ফোর্স ডব্লু সাইন থিটা। যে কোনো ফোর্সের দুটো উপাংশ থাকে, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উলম্ব উপাংশ। যেমন এখানকার উপাংশটা হচ্ছে ডব্লু সাইন থিটা। Component of the gravity force is equal to the force of friction or resistance, মানে এই কথাটাকে বাংলায় বলছে। ওকে, ইংলিশে বলছে। কিন্তু আমরা এই ইকুয়েশন দেখে কয়েকটা জিনিস আমরা কনক্লুশনে আসতে পারি। প্রথম কথা হচ্ছে থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে কি হবে, 0 হয়ে যাবে। টোটাল ইকুয়েশনটা 0 হয়ে যাবে। তাহলে থিটার মান ইউনিফর্ম ফ্লো এর জন্য 0 হওয়া যাবে না। বলে দিছি কি, ফ্লো ক্যান নট বি ইউনিফর্ম ইন এ হরাইজন্টাল চ্যানেল। হরাইজন্টাল চ্যানেল যদি হয়, মানে স্লোপ নাই, দেখেন এইটা হচ্ছে একটা চ্যানেল, এইটার মধ্যে স্লোপের পরিমাণ হচ্ছে থিটা, এটা হচ্ছে আমার ফ্লো কিউ এর মান। এখন যদি হরাইজন্টাল চ্যানেল হয় তখন থিটার মান কত হবে, 0। Flow cannot be uniform in a horizontal channel for which theta equals to 0. For uniform flow to occur, the channel must have a slope in the downstream direction. Downstream বরাবর অবশ্যই চ্যানেলের কি থাকতে হবে, একটা স্লোপ থাকতে হবে। ওকে, না থাকে তাহলে ওই চ্যানেলে ইউনিফর্ম ফ্লো তৈরি হবে না। ওকে, দ্বিতীয় কথাটাতে কি আসছে দেখেন, flow cannot be uniform in an adverse slope channel in which W sin theta and FT acts in the same direction. এটা একটা চমৎকার জিনিস, আমি একটু দাঁড়ান দেখাই। আসলে কলমটা থাকলে ভালো করে ছবি রাখতে পারতাম। ধরেন আপনার একটা বেড এইভাবে আসতেছে, এটা হচ্ছে চ্যানেলের বেড, ডেফিনেটলি এখানে একটা তার কি আছে, একটা স্লোপ আছে। এখন চ্যানেলের বেড লেভেলটা কোথাও আইসা হঠাৎ করে একটু বেডটা একটু উঁচু হয়ে গেছে, উঁচু হয়ে আবার এদিকে পানি কিন্তু প্রবাহিত হচ্ছে। পানি কি প্রবাহিত হবে না? কারণ এই ডেটা লাইন আর এই ডেটা লাইনের মধ্যে পার্থক্য আছে। পানি অবশ্যই প্রবাহিত হচ্ছে, পানির ফ্লো আছে, কিন্তু ঘটনা হচ্ছে এইখানকার স্লোপ আর এইখানকার স্লোপ কি সেম? এইটা স্লোপের ডিরেকশন, এই স্লোপটাকে যদি আমি ধরি যে পজিটিভ স্লোপ, এই স্লোপের মান কি হবে, নেগেটিভ।
হ্যাঁ, তাহলে এই নেগেটিভ স্লোপ কি বলা হয় হচ্ছে অ্যাডভার্স স্লোপ। ঠিক আছে, কিন্তু এইখানে দেখেন আপনার এইখানে ডব্লিউ সাইন থিটা মান কোন দিক কাজ করতেছে, এদিকে, ঠিক কি না? এবং ফ্রিকশনাল ফোর্স কাজ করতেছে হচ্ছে এফ এফ এই দিকে। এই জায়গাটাতে, এই জায়গাটায় আসে, এই জায়গাতে কি ঘটনা ঘটছে? দুইটা সেম দিকে। হ্যাঁ, এই তো, এর মাথায় বুদ্ধি আছে। আমি যদি চিন্তা করি এরকম একটা জায়গা, এখানকার যদি চিন্তা করি, তাহলে এখন ডব্লিউ সাইন থিটা কাজ করতেছে কোন দিকে? কারণ এটাই হচ্ছে আপনার থিটার মান, আর একটা উপাংশের মান হচ্ছে, এটা হচ্ছে ডব্লিউ কস থিটা, এটা হচ্ছে ডব্লিউ, এটা হচ্ছে ডব্লিউ কস থিটা, এটা হচ্ছে ডব্লিউ সাইন থিটা। আর এই দিক বরাবর যদি ফ্লো যায়, নিশ্চয়ই ফ্রিকশনাল ফোর্স কাজ করবে এই দিক বরাবর, ঠিক না? তাহলে দেখেন ডব্লিউ সাইন থিটা এবং ফ্রিকশনাল ফোর্সের ডিরেকশন কি হয়ে যাচ্ছে? সেম। অ্যাডভার্স স্লোপ কন্ডিশন যদি থাকে তাহলে ফ্রিকশনাল ফোর্স এবং ডব্লিউ সাইন থিটা একই দিক বরাবর কাজ করে, তাহলে এরকম জায়গাতে ইউনিফর্ম ফ্লো ঘটবে না। তাহলে স্যার আগে যেটা বললো স্যার, যে ডাউন স্ট্রিমের জন্য শুধু এই এটা কাজে দিবে, আপস্ট্রিমের জন্য এটা কাজে দিতেছে না। দেখেন আমরা আপস্ট্রিম কাকে বলি এবং ডাউনস্ট্রিম কাকে বলি? না, উল্টা বলে দিয়েছি, ভুলে গেছি। আপনি খেয়াল করবেন আপনার যে কোনো একটা চ্যানেলের, আপনি চ্যানেল যে কোনো একটা সেকশন থাকবেন, সেকশনের যেই পাশ থেকে পানি আসতেছে সেটাই হচ্ছে আপনার কি? আপস্ট্রিম। আর এর যেই পাশে পানি যাচ্ছে সেটাই হচ্ছে আপনার ডাউনস্ট্রিম। এখন আপনার প্রশ্নটা বলেন, আপনি যাবার কি জানি কথাটা বলতে চাইছিলেন। স্যার এটা যে বলছিল যে আগে যে ডাউন স্ট্রিমের জন্য শুধুমাত্র মানে স্লোপটা শুধুমাত্র Direction, ডাউনস্ট্রিম বরাবর থাকা হ্যাঁ, যাবে, হ্যাঁ। আপস্ট্রিম বরাবর স্লোপ থাকলে হবে না। হ্যাঁ, ওটাই বলতে চাইছি। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাডভার্স স্লোপ। অ্যাডভার্স স্লোপ মানে হচ্ছে সেটা স্লোপটা আপস্ট্রিম বরাবর আছে। নো, স্লোপ থাকতে হবে ডাউনস্ট্রিম বরাবর, মানে নিচের দিকে ঢালু থাকতে হবে, উপরের দিকে ঢালু হলে হবে না। ওকে, জি স্যার। ওকে, আচ্ছা পরে দেখি কি আছে। এফ এফ এর মান যদি 0 হয়, ফ্রিকশনাল ফোর্সের মান যদি 0 হয়, তাহলে যদি কোথাও ফ্রিকশন না থাকে তাহলে এফ এফ এর মানও কত হবে? এই শব্দ করেন না কে? 0। 0। ফ্রিকশন যদি, তাহলে মানে হচ্ছে কোথাও যদি ফ্রিকশন না থাকে তাহলে এফ এফ এর মান 0 হবে। এফ এফ এর মান 0 হইলে আসলে এটা ইউনিফর্ম ফ্লো কন্ডিশন থাকবে না। তার মানে যেই ধরনের চ্যানেলে ফ্রিকশন নাই ওই ধরনের চ্যানেলে ইউনিফর্ম ফ্লো এস্টাবলিশড হবে না। এজন্য ইউনিফর্ম ফ্লো অফ অ্যান আইডিয়াল ফ্লুইড ইজ ইম্পসিবল সিন্স আইডিয়াল ফ্লুইড হ্যাজ নো ফ্রিকশন। তার মানে আমি যদি একটা আইডিয়াল ফ্লুইডের কথা চিন্তা করি, এই ফ্লুইডের কোনো ফ্রিকশন নাই, ওই ফ্লুইড আসলে কখনো ইউনিফর্ম ফ্লো তৈরি করতে পারবে না। তার মানে ইউনিফর্ম ফ্লো তৈরি হতে হলে আমার কাছে একটা ফ্লুইড থাকতে হবে যে ফ্লুইডের অবশ্যই একটা ফ্রিকশনের ক্যাপাসিটি আছে। বুঝতে পারছি? ওকে, এখন ইউনিফর্ম ফ্লো আসলে একটা অটো জেনারেটেড বিষয়। ঠিক আছে, এটা অটো জেনারেট হয়। আচ্ছা বলেন তো, এক হিসাবে ডব্লিউ সাইন থিটা এবং এফ এফ দুইটার মান যদি সমান হয়, ফ্লোই তো চলার কথা না। এটা তো স্টে হয়ে যাওয়ার কথা। কিন্তু এটা কোন কন্ডিশনটা? এই কন্ডিশনটা হচ্ছে এরকম, আপনাকে যদি একটা কথা বলি, আপনি ইনিশিয়ালি ওই যে নিউটনের যে আমাদের একটা প্রথম ল ছিল, আপনি ইনিশিয়ালি কোনো কিছুকে যদি একটা ভেলোসিটিতে নিয়ে আসেন, একটা ভেলোসিটি দেন, তারপরে সেটার উপরে যদি কোনো ধরনের ফ্রিকশন না কাজ করে, তাহলে সেটা যেই বেগে চলতেছিল এটা আজীবন সেই বেগেই চলবে। এরকম একটা ল ছিল না নিউটনের? জি স্যার। ল ছিল। তো আমাদের যখন প্রথম ফ্লোটা জেনারেট হয় তখন দুইটা কেস থাকে, আইদার ডব্লিউ সাইন থিটা গ্রেটার দেন f1 থাকে অথবা ডব্লিউ সাইন থিটা লেস দেন f1 থাকে। দুইটা থেকে একটা। আমি চিন্তা করি একটা কন্ডিশন যেখানে ডব্লিউ সাইন থিটা গ্রেটার দেন f1 ইনিশিয়াল কন্ডিশনে,
প্রাথমিক অবস্থায়। ডব্লিউ সাইন থিটা গ্রেটার দেন F1 মানে কি? আমার যেই ফোর্সের কারণে ফ্লোটা সামনের দিকে আগাচ্ছে সেই ফোর্সটার পরিমাণ বেশি ফ্রিকশনাল ফোর্স থেকে, নাকি? এখন আমার ফোর্স যদি বেশি হয় মানে কি? ভেলোসিটি অবশ্যই বেশি। এখন ভেলোসিটি যদি বেশি হয় তাহলে ভেলোসিটি বেশি হওয়ার কারণে আস্তে আস্তে ফ্রিকশনের পরিমাণ বাড়তে থাকবে, কারণ আমরা জানি ফ্রিকশন প্রপোর্শনাল টু স্কয়ার। ফ্রিকশনাল ফোর্স ভেলোসিটির বর্গের সমানুপাতিক। তার মানে ডব্লিউ সাইন থিটা বেশি হওয়ার কারণে ওই চ্যানেলের ভেলোসিটি বেশি, এবং অতিরিক্ত ভেলোসিটির কারণে ধীরে ধীরে ওই চ্যানেলের ফ্রিকশনাল ফোর্সের পরিমাণ বাড়তে থাকবে, এফ এর পরিমাণ বাড়তে থাকবে। আবার ফ্রিকশনাল ফোর্সের পরিমাণ এফ এর পরিমাণ যদি বাড়তে থাকে তাহলে ডব্লিউ সাইন থিটা আবার আস্তে আস্তে কি হতে থাকবে? কমতে শুরু করবে। একটা কন্ডিশন আসবে যেখানে আইসা ডব্লিউ সাইন থিটা এবং এফ কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। ওই কন্ডিশনটাই হচ্ছে আমাদের ইউনিফর্ম ফ্লো কন্ডিশন। তাহলে দেখেন এই বিষয়টা কিন্তু অটো জেনারেট হয়েছে, কেউ করবে না। প্রথম দিকে সে বেশি বেগ নিয়ে আগাচ্ছে যেখানে ফ্রিকশনের পরিমাণ কম ছিল, কিন্তু আর অতিরিক্ত বেগের কারণে ধীরে ধীরে ফ্রিকশনাল ফোর্স বাড়তে থাকবে। ফ্রিকশনাল ফোর্স বাড়তে থাকার কারণে আলটিমেটলি তার যে ফোর্সের কারণে সামনের দিকে আগাচ্ছিল ওই ডাইরেক্ট ফোর্সের পরিমাণ বা তার ভেলোসিটি কমে আসবে। আমি কি বুঝাতে পারছি? ভেলোসিটি কমে আসবে বা ওই ফোর্সের পরিমাণ কমে আসবে। তখন একটা সময় এসে ডব্লিউ সাইন থিটা এবং এফ সমান হয়ে যাবে। সিমিলার কোন একটা চিন্তা করেন যেখানে ফ্রিকশনাল ফোর্সের পরিমাণ বেশি এবং ডব্লিউ সাইন থিটার পরিমাণ কি? কম। এখন ডব্লিউ সাইন থিটার পরিমাণ যদি কম হয় তার মানে তার ভেলোসিটি কম। ভেলোসিটি কম হওয়ার কারণে ফ্রিকশন আস্তে আস্তে কমতে শুরু করবে। এক সময় ফ্রিকশন কমে ডব্লিউ সাইন থিটা এবং ফ্রিকশনাল ফোর্সের পরিমাণ আবার কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। ওকে, তাহলে এই কথাটাই আসলে নিচে বলে দিছে। নিচে এই জায়গাটাতে আপনাদের এই অংশটাতে এইসব কথাবার্তা কিছু একটা হাবিজাবি এরকম কথাবার্তা বলে দেওয়া আছে, আপনারা অবশ্যই করে নেবেন। তাহলে বোঝা গেল যে ডব্লিউ সাইন থিটা এবং এফ ফ্রিকশনাল ফোর্স সমান, এটা শুরুতে না, এটা হচ্ছে ধীরে ধীরে হবে, এবং ধীরে ধীরে হওয়ার জন্য তার ফ্লোটা অনেক দূর পর্যন্ত যেতে হবে, অনেকটা সময় নিয়ে যেতে হবে। এই জন্য আমাদের যেই চ্যানেলটা দরকার সেই চ্যানেলটা অবশ্যই লং এন্ড স্ট্রেইট হতে হবে। বুঝতে পারছি? ওকে, কারণ আপনার যদি লং এবং স্ট্রেইট না হয়, যদি লং না হয় তাহলে ওই এত পরিমাণ ফ্রিকশন অ্যাডজাস্ট করতে বা ফ্রিকশন এবং এই ফোর্স অ্যাডজাস্ট করতে তো তার সুযোগ পাবে না। তাকে ফ্রিকশন অ্যাডজাস্ট করার জন্য তো তাকে তো সুযোগ দিতে হবে, তাই না? ওকে, আচ্ছা ঠিক আছে। এখানে 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 তো এটা স্ট্রেইট হওয়ার কারণ কি? ও আচ্ছা, স্ট্রেট হওয়ার কারণ কি? দেখেন আপনার চ্যানেলে যদি ব্যান্ড থাকে, আপনার চ্যানেলের মধ্যে যদি ব্যান্ড থাকে তাহলে ওই জায়গাতে ফ্রিকশনটা আসলে অ্যাডজাস্ট করা তার পক্ষে কঠিন হয়ে যাবে, কারণ যেখানে ব্যান্ড আছে ওই জায়গাতে ফ্রিকশন বেড়ে যায়। আমরা চাই না যে কোনো বাহ্যিক কারণে ফ্রিকশন বেড়ে যাক, আমরা চাই যে শুধুমাত্র এর নিজের ফ্রিকশনাল ক্যাপাসিটির কারণে ফ্রিকশনটা অ্যাডজাস্ট করুক, কোনো এক্সটার্নাল এফেক্ট এখানে থাকা যাবে না। যেমন নিউটনের প্রথম লো, আপনি যদি কোনো এক্সটার্নাল এফেক্ট ওইখানে ইম্প্যাক্ট করেন তাহলে কিন্তু নিউটনের প্রথম লো আপনার মানবে না, আপনার কোনো জিনিস আজীবন সমবেগে চলবে না। তাহলে আমরা চাই না সেখানে কোনো ধরনের এক্সটার্নাল কোনো এফেক্ট কাজ করুক। আমার যদি ব্যান্ড থাকে তাহলে ওই জায়গাতে দেখা গেছে কি আমার গতিপথের ফ্লো এর একটা চেঞ্জ হবে, সেখানে একটা ফ্রিকশনের একটা প্রবলেম হয়ে যাবে, এক্সটার্নাল ইফেক্ট তৈরি হবে। বুঝতে পারছি? বুঝছি স্যার। তাহলে দেখি যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা কিরকম হয়। প্রথমে আসতেছে শেয়ার স্ট্রেস। এখানে শেয়ার স্ট্রেস বলতে আসলে কি বোঝাচ্ছে? ধরেন আমার হচ্ছে এটা একটা চ্যানেল, ওকে, এটা একটা চ্যানেল, তো চ্যানেলের মধ্য দিয়ে ফ্লোটা প্রবাহিত হচ্ছে। এখন যখন ফ্লো প্রবাহিত হয় তখন এই ফ্লুইড এবং চ্যানেলের যে ওয়াইটেড পেরিমিটার আছে এই দুইটার সাথে এক ধরনের ফোর্স কাজ করে, একটা শেয়ার ফোর্স কাজ করে। বা আমি যদি বলি পানির এই ফোর্সের কারণে নদীর তলদেশে যে পাথর, নুড়ি পাথর বা ব্যাড ম্যাটেরিয়াল যেগুলো আছে সেইগুলো আবার কি করতে থাকে? মুভ করতে শুরু করে। এটা কেন? এইটা হচ্ছে এই ফ্লুইডের শেয়ার ফোর্সের কারণে। তাহলে শেয়ার ফোর্সটা কিরকম হবে এই কথা এবং শেয়ার ফোর্সের ডেফিনেশনটা এখানে বলছে, বা শেয়ার স্ট্রেস এর কথা বলছে। ফোর্স এবং স্ট্রেস
দুইটা সমান জিনিস, বাট ফোর্স মানে হচ্ছে স্ট্রেস ইনটু এরিয়া, তাই না? হচ্ছে স্ট্রেস ইনটু এরিয়া। তাহলে দেখেন আমরা কি বলছে, when water flows in a channel, a pool of water, ওয়াটারের যে টান আছে, produce a force that acts on the channel bed, চ্যানেল বেডের মধ্যে এক ধরনের বল তৈরি করে বা ফোর্স তৈরি করে। দিস ফোর্স ইজ নোন এজ দ্য shear or tractive or force। তাহলে ফোর্সের নাম তিনটা, shear ফোর্স, ট্রাকটিভ ফোর্স অথবা ড্র্যাগ ফোর্স, কোন একটা নামে আপনি ডাকতে পারবেন। is equal to the friction or resistance force, FF এর সমান if the average value of this force per unit weighted area, which is known as the shear stress, is denoted by tau naught। tau naught জিনিসটা কি বলতেছে? স্ট্রেস, shear স্ট্রেস। তাহলে shear স্ট্রেস বলতেছে এই shear স্ট্রেসের সাথে যদি আমি এরিয়া গুণ দিই, এরিয়া কি? চ্যানেলের এরিয়া, চ্যানেলের বেডের এরিয়া। এটা যদি আমার চ্যানেল হয়, তাহলে চ্যানেলের ওয়াইটেড পেরিমিটার যদি পি হয়, ওয়াইটেড পেরিমিটার কি? যে এইটুকু আমার হচ্ছে, এইটা হচ্ছে আমার পানির লেভেল। আর চ্যানেলটা যদি লেন্থ এইদিকে এল হয়, তাহলে পি ইন্টু এল সমান সমান কি? ওয়াইটেড এরিয়া। ওয়াইটেড এরিয়া এবং ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে পার্থক্য আছে। ক্রস সেকশনাল এরিয়া মানে হচ্ছে এই এরিয়াটুকু, আর ওয়াইটেড এরিয়া মানে হচ্ছে বেডের বেড বা যে নদীর তলদেশ যেটা আছে সেই তলদেশের এরিয়া। ওয়াইটেড পেরিমিটারের সাথে আমি আরো নদীর সামনে দিক বরাবর লেন্থ বরাবর যদি যাই, তাহলে এই লেন্থকে যদি গুণ দিই, তাহলে পেরিমিটার টাইমস লেন্থ সমান সমান হচ্ছে ওয়াইটেড এরিয়া। তাহলে ওয়াইটেড এরিয়ার সাথে যদি আমি ওই শেয়ার স্ট্রেসটাকে গুণ দিই, স্ট্রেস বা ওয়াইটেড এরিয়াকে যদি পিএল লিখি, তাহলে আমি কি পেয়ে যাব? শেয়ার ফোর্স পেয়ে যাব। এই ঘটনা কি বুঝতে পারছি নাকি? বুঝি নাই? আচ্ছা, শেয়ার স্ট্রেসটা কি? পানি যখন যায় তখন পানির একটা টান থাকে, সেই পানির টান করে কি আমার নদীর তলদেশের মধ্যে এক ধরনের ফোর্স তৈরি করে, যে কারণে নদীর তলদেশে যে সব ম্যাটেরিয়ালস থাকে, পাথর, নুড়ি পাথর, বালি টালি যা আছে, তা পানির সাথে ভেসে যায়, সামনের দিকে চলে যায়। এখন এই যে ফোর্সটার কারণে এই নদীর তলদেশের জিনিসপত্রগুলা সামনের দিকে যায়, সেই ফোর্সটাকে বলা হয় হচ্ছে শিয়ার ফোর্স, ট্রাকটিভ ফোর্স অথবা ড্র্যাগ ফোর্স, তাই বলি না কেন। এখন আর ওই একক এরিয়াতে ওই ফোর্সের পরিমাণকে বলা হয় হচ্ছে শিয়ার স্ট্রেস বা ট্রাকটিভ স্ট্রেস বা ড্র্যাগ স্ট্রেস, তাই বলি না কেন। এখন ঘটনা হচ্ছে কি, তাহলে আমার যদি শিয়ার স্ট্রেসের পরিমাণ টাউ নট দেওয়া থাকে, আর আমার ওর যদি ওয়াইটেড পেরিমিটার হয় পি, এবং লেন্থ যদি নেই আমি হচ্ছে এল, রিভারের লেন্থ, চ্যানেল, এখানে হচ্ছে পানি, এইসব হচ্ছে পানি, ঠিক আছে। এখান থেকে ধরেন আমি লেন্থ নিলাম হচ্ছে এইটুক পর্যন্ত, মানে বেড বরাবর লেন্থ নিলাম হচ্ছে এইটুক, আর বেডের ওয়াইটেড পেরিমিটার হচ্ছে এইটা। তাহলে পি এর সাথে আপনি এল গুণ দিলে কি পাবেন? তলদেশের এরিয়া পাবেন না? ওয়েটেড এরিয়া। হ্যাঁ, ওয়াইটেড এরিয়া পাবেন, এই যে সব ওয়াইটেড এরিয়া পাবেন তলদেশের। ওই পাশটা দেখা যায় না, 3D ফিগার রাখা যায় না। তাহলে পি এর সাথে আপনি গুণ দিলে, এল গুণ দিলে ওয়াইটেড এরিয়া পাবেন। এর সাথে যদি শেয়ার স্ট্রেস গুণ দেন, তাহলে কি পাবেন? ফোর্স। কারণ স্ট্রেস মানে হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। এর সাথে আপনি যদি আরেকটা এরিয়া গুণ দেন, তাহলে কি পাবেন? ফোর্স পাবেন। ওইটাই হচ্ছে আমার শেয়ার ফোর্স। দেখেন শেয়ার ফোর্সের পরিমাণ আবার বলছি কি ফ্রিকশনাল ফোর্সের সমান, যে ফ্রিকশনাল ফোর্স সমান সমান শেয়ার ফোর্স। শেয়ার ফোর্সের মান কি লিখছে? শেয়ার স্ট্রেস ইনটু ওয়াইটেড পেরিমিটার টু লেন্থ, ঠিক আছে। আর আমরা তো জানি যে এফ এফ সমান সমান আবার কি ডব্লিউ সাইন থিটা, ডব্লিউ সাইন থিটা সমান সমান টাউ নট বিএল। ওই যে এই জিনিসটাকে আবার এখানে একটু লিখলো। এখন থিটার পরিমাণ যদি খুবই কম হয়, তাহলে সাইন থিটা সমান সমান টেন থিটা সমান সমান থিটা
অথবা টেন থিটাকে সমান সমান আমরা কি লিখতে পারি এস নট। এস নট মানে কি স্লোপ, কারণ আমরা আগে থেকে জানি থিটা সমান সমান যদি হয় টেন থিটা সমান সমান আমরা কি জানি স্লোপ মানেই তো হচ্ছে টেন থিটা, যে কোনো কিছু ঢাল মানেই হচ্ছে টেন থিটা। এখন আপনার এই থিটার মান যদি খুবই ছোট হয় তাহলে থিটা সমান সমান কি লেখা যায় স্লোপ। এস নট। আর থিটার মান ছোট হলে সাইন থিটা সমান সমান কি টেন থিটা। therefore ডব্লিউ সাইন থিটা সমান সমান গামা এ এল সাইন থিটা। এখন ডব্লিউর পরিবর্তে লিখছে হচ্ছে গামা এ এল। এটা কিভাবে লিখছে, এটা যদি আপনার একটা চ্যানেল হয়, এটা আপনার চ্যানেলের ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে। আর আপনি ওই দিক বরাবর যদি একটু লেন্থ নেন তাহলে এরিয়ার সাথে লেন্থ গুণ দিলে আপনি কি পাবেন ভলিউম। ভলিউম। গুড। আপনি কি পাইলেন আসলে এখানে পানির ভলিউম পেয়ে গেছেন নাকি। পানির ভলিউমের সাথে যদি গামা ডব্লিউ বা পানির ইউনিট ওয়েট গুণ দেন তাহলে কি পাবেন জি স্যার। ভলিউমের সাথে যদি গামা ডব্লিউ বা ইউনিট ওয়েট গুণ দেন তাহলে কি পাবেন ওয়েট পাবেন, পাবেন না? জি স্যার। জি স্যার। কারণ গামা ডব্লিউ মানে হচ্ছে ইউনিট ওয়েট আর ভলিউম, কিন্তু এর সাথে যদি আপনি ভলিউম গুণ দেন ভলিউম কাটা তাহলে কি থাকবে ডব্লিউ। তাহলে আমরা দেখতেছি ডব্লিউ সমান সমান কি লেখা যায় এ এল ইন্টু গামা, গামা ডব্লিউ যাই বলি এটাকে, তাই না? তাই কি না? জি স্যার। গুড। এল সমান সমান গামা। তাহলে এই যে ডব্লিউর পরিবর্তে এখানে লিখছে গামা এল সাইন থিটার মতোই লাগছে। তারপরে সাইন থিটার পরিবর্তে লিখে ফেলছে টেন থিটা, যেহেতু থিটার মান ছোট। আর টেন থিটার পরিবর্তে লিখে ফেলছে এস নট, যেহেতু থিটা ছোট হইলে থিটা সমান সমান এস নট লেখা যায়, আমরা আগে উপরে ডিফাইন করে আসছি। ওকে, তাহলে গামা এল এস নট সমান সমান টাউ নট পিএল, এই যে এখান থেকে আসলো এই ডব্লিউ সাইন থিটার পরিবর্তে লিখলো হচ্ছে গামা এল এস নট সমান সমান টাউ নট পিএল। সেখান থেকে টাউ নট এর মান সে বের করলো, এবং আমরা জানি এ বাই পি সমান সমান হাইড্রোলিক রেডিয়াস আর, আর গামার পরিবর্তে লেখা যায় কি রো জি। রোজি। ওকে, তাহলে টাউ নট এর পরিমাণ আবার বড় চ্যানেলের জন্য আর সমান সমান কি হাইড্রোলিক রেডিয়াসই ডেপথের সমান গামা এইচ এস নট বা রো জি এইচ এস নট। এটা হচ্ছে আমার টাউ নট বের করার ইকুয়েশন। ওকে, এখন নতুন একটা টার্ম আসছে ফ্রিকশন ভেলোসিটি। ফ্রিকশন ভেলোসিটি জিনিসটা কি, এখানে একটা লিগ্যাল একটা বিষয় যে এই রুট ওভার টাউ নট বাই রো সমান সমান একটা ভেলোসিটি নির্দেশ করে। একটু ভেলোসিটি বুঝাই কিভাবে। টাউ নট মানে কি স্ট্রেস নাকি স্ট্রেস, আর রো মানে কি ঘনত্ব। এখন স্ট্রেস মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া, আর ঘনত্ব মানে কি এম বাই ভি, ভর বাই। আয়তন। এই অর্ধেক বাংলা লিখতেছি অর্ধেক ইংরেজি লিখতেছি এমন হইতেছে কেন? ভর বাই আয়তন। আমি যদি এখন লিখি ফোর্স বাই এরিয়া ইনটু ভলিউম বাই ভর, আমি কি ভুল লিখছি? না স্যার। ওকে, এখন আমরা মাত্রা সমীকরণ দিই। ফোর্স মানে হচ্ছে ফোর্সই রাখলাম, বা ফোর্স মানে হচ্ছে এম এ নাকি, এফ মানে হচ্ছে এম এ। এরিয়াকে লিখতে পারি এল স্কোয়ার, লেখা যায় এরিয়া সমান সমান এল স্কোয়ার। এল দিয়ে আসলে আমরা কি বুঝাই দৈর্ঘ্য, মাত্রাতে আমরা এল দৈর্ঘ্যের মাত্রা কি এল। এল স্কোয়ার। আসলে এখানেও একটু কাজ করি দাঁড়ান, এফ এর পরিবর্তে এফ ই রাখলাম, এর পরিবর্তে লিখলাম এল স্কোয়ার
ইনটু ভি এর পরিবর্তে কি লেখা যায় এল কিউব, আর এম এর পরিবর্তে এম ই রাখলাম, কারণ ভলিউম মানে হচ্ছে মিটার কিউব, এল মানেই তো হচ্ছে দৈর্ঘ্য, তাই না? তাহলে এটা কাটাকুটি করলে এখানে থাকবে এল। এফ মানে হচ্ছে এই এফ মানে কি এম এ, এম হচ্ছে আবার কি এল টি ইনভার্স 2, মনে পড়ে? জি স্যার। এম এম কাটা, তাহলে কি থাকলো এল স্কোয়ার টি ইনভার্স 2, এইটার উপরে যদি আমি রুট দিই তাহলে কি থাকবে এল টি ইনভার্স 1। এল মানে হচ্ছে মিটার, টি মানে হচ্ছে এস, ইনভার্স 1, এইটা কি বোঝায়? ভেলোসিটি। তাহলে এই যে টাউ নট বাই রো, এই জিনিসটা একটা ভেলোসিটি নির্দেশ করতেছে, কথাটা সত্য? আচ্ছা, এটা যদি ভেলোসিটি নির্দেশ করে, এই ভেলোসিটিটাকে বলা হয় হচ্ছে ফ্রিকশনাল ভেলোসিটি। কেন ফ্রিকশনাল ভেলোসিটি বলতেছি? দেখেন টাউ নট তৈরি হয় হচ্ছে ফ্রিকশনের কারণে, বা ফ্রিকশন ফোর্সের সমান, আর রো আছে। তাহলে পানি, রো মানে হচ্ছে পানির একটা উপাদান বা পানির ঘনত্ব, উপাদান না সরি পানির ঘনত্ব, পানির ঘনত্ব এবং টাউ নট তারা দুইজন হচ্ছে বেডের সাথে যেহেতু সম্পর্কিত, তাহলে এখানকার যে ভেলোসিটিটা, এই ভেলোসিটিটাই হচ্ছে আমাদের ফ্রিকশনাল ভেলোসিটি, অথবা এটাকে আমরা বলতে পারি শেয়ার ভেলোসিটি বা ড্র্যাগ ভেলোসিটি, ফ্রিকশনাল ভেলোসিটি। ঠিক আছে, ওকে, এটুক পর্যন্ত বুঝতে পারছি? আচ্ছা, এখন এই ফ্রিকশনাল ভেলোসিটিটাকে আবার একটু কারেক্টিফাইড করে এইটুকু লেখা যায়, ফ্রিকশনাল ভেলোসিটি ইউ স্টার সমান সমান রুট ওভার জি আর এস নট। কিভাবে লিখছে? আগে যে বের করছি। এই জায়গা থেকে, আপনি এই জায়গা থেকে দেখেন টাউ নট ডিভাইডেড বাই রো যদি নিয়ে আসেন তাহলে এখানে কি থাকবে জি আর আর এই জায়গা থেকে লিখলাম, এখান থেকে লিখি নিচেরটাকে থেকে, এই টাও বিলে কাটা যাবে না, রো কাটা যাবে না। না না, এটা তো ইকুয়েশন। টাউ নট বাই রো, আমি রোটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে থাকবে হচ্ছে জি আর এস নট। ঠিক আছে, টাউ নট বাই রো, এখন দুই পাশে যদি আমি স্কয়ার রুট ওভার দিয়ে দিই তাহলে এইটার মানই তো হচ্ছে ইউ স্টার সমান সমান রুট ওভার জি আর এস নট। দেখেন তো মিলে কিনা? হোয়াইট চ্যানেলের জন্য আর সমান সমান এইচ। ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার। মাত্র ক্লাস নিছি 1 ঘন্টা 3 মিনিট। আচ্ছা, স্যার আমাদের আজকে যে অ্যাটেন্ডেন্সের পিডিএফটা দিছিলেন ওটা কি আজকের? না এটা গত দিনেরটা। বলতেছে, এবং আমরা একটা জিনিস দেখছিলাম না যে কোনো কিছু একটা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, যখন একটা চ্যানেলের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন যখন দেখছিলাম, তখন দেখছিলাম একটা নিচের একটা লেয়ার পর্যন্ত ফ্লোটা থাকে হচ্ছে ল্যামিনার, পরে টার্বুলেন্ট যাই কিছু হোক না কেন, নিচে একটা নির্দিষ্ট লেয়ার পর্যন্ত ফ্লোটা থাকে টার্বুলেন্ট। ওই যে লেয়ারের যে থিকনেস, সেই থিকনেসটা বের করা যায় সিগমা ভি সমান সমান 11.6 মিউ ডিভাইডেড বাই ইউ স্টার। এটা কি? এটা হচ্ছে ভিসকাস শেয়ার স্ট্রেস, ভিসকাস শেয়ার স্ট্রেস, আর এটা হচ্ছে ফ্রিকশনাল শেয়ার স্ট্রেস। ঠিক আছে, তাহলে ওই থিকনেসটা এখানে বের করে ফেলছে। আচ্ছা, স্মুথ এন্ড রাফ বাউন্ডারিজ, এখানে আসলে কিছু কোএফিশিয়েন্টের কথা বলে দেওয়া আছে। The velocity distribution across a channel section is not uniform owing to the presence of boundary of surface roughness.
ভেলোসিটি ডিস্ট্রিবিউশন অফ এ চ্যানেল, একটা চ্যানেলের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন সবসময় ইউনিফর্ম না, কারণ কি তার বাউন্ডারি এবং সারফেসের মধ্যে কিছুটা রাফনেস থাকে, ঠিক আছে। দ্য এফেক্ট অফ বাউন্ডারি রাফনেস অন দ্য ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ইজ টার্বুলেন্ট ফ্লো ওয়াজ ফার্স্ট ইনভেস্টিগেটেড বাই, মানে হচ্ছে ওই যে বাউন্ডারি রাফনেসের সাথে ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের যে একটা সম্পর্ক আছে, এটা একজন ভদ্রলোক আবিষ্কার করছে একটা কনসেপ্টের মাধ্যমে। কনসেপ্টের নাম হচ্ছে ইকুইভ্যালেন্ট স্যান্ড গ্রাম রাফনেস বা কেএস। কেএস যার বেশি তার রাফনেসের পরিমাণ বেশি, আর যার রাফনেসের পরিমাণ বেশি তার জন্য থিকনেসের পরিমাণটাও বেশি, ঠিক আছে। যেমন দেখেন গ্লাস যদি হয় তাহলে কে এর মানটা হচ্ছে খুবই ছোট, কিন্তু কংক্রিট যদি হয় তখন এর মানটা কত, অনেকটা বড়। এবং কে এর মান কিসে দেওয়া, মিলিমিটার দেওয়া, মানে কে সমান সমান আসলে সিগমা বি। তাহলে গ্লাস যদি হয় সেখানে কে এর মানটা খুবই কম থাকে, এবং তার মানে হচ্ছে গ্লাসের জন্য, ধরেন আপনি গ্লাস দিয়ে একটা চ্যানেল বানাইলেন, ওইটার জন্য থিকনেসের পরিমাণটা কি হবে, বা যে থিকনেস পর্যন্ত হচ্ছে লেমিনার ফ্লো থাকে ওই থিকনেসের পরিমাণটা খুবই কম। কিন্তু আপনি যদি এই চ্যানেলটা কংক্রিট দিয়ে বানান, কংক্রিট দিয়ে বানাইছেন, তখন ওইটার জন্য থিকনেসটা একটু কি হয়ে যাবে, একটু মোটা হয়ে যাবে, ঠিক আছে। তো এইটার আবার একটা বাউন্ডারি লাইন ওরা নির্দিষ্ট করে দিছে, যেমন 5 এর নিচে যদি থাকে তখন স্মুথ বলছে এ বাউন্ডারি ইজ সেড টু বি হাইড্রোলিক্যালি স্মুথ, স্মুথ বলা হবে যখন এইটুকুর মান 5 এর নিচে থাকবে এবং কেএস এর মান সিগমা ভি থেকে কি হবে, ছোট হবে। আবার বলতেছে রাফ বাউন্ডারি বলা হবে যখন এর মান 70 থেকে বেশি থাকবে এবং কেএস এর মান সিগমা ভি থেকে বেশি হবে। আর ট্রানজিশনাল বাউন্ডারি হচ্ছে যখন 5 এবং 70 ভিতরে মিউ স্টার ইনটু কেএস ডিভাইডেড বাই ইউ স্টার ইনটু কেএস ডিভাইডেড বাই মিউ থাকবে। তো এইটাই করে মোটামুটি আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে স্মুথ বাউন্ডারিতে আছে, বাউন্ডারিটা কি স্মুথ বাউন্ডারি নাকি হাইড্রোলিক্যালি রাফ বাউন্ডারি নাকি ট্রানজিশন বাউন্ডারি, এটা একটু এখান থেকে পরিমাপ করা যায়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, এর বেশি আর পড়াইলাম না, অনেক হয়ে গেছে, মোটামুটি অনেক আগায় গেছে। অনলাইনে ক্লাস নিলে আবার সুবিধা আছে, প্রচুর আগানো যায়। আমাদের তো স্যার লস, আপনি আমার একসাথে অনেক